আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই প্রতিকূল পরিবেশে ভালোই আছো। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে আমি তোমাদের অর্থের প্রকৃতি ও কার্যাবলী অর্থাৎ নেচার অ্যান্ড ফাংশন অব মানি এই চ্যাপ্টারটির উপর আলোকপাত করব। চলো আমরা আমাদের ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কোর্স টিচার কিসের? সামষ্টিক অর্থনীতি। আমি তোমাদের থিওরি অব মানি অ্যান্ড প্রাইস অর্থাৎ অর্থ ও মূল্য তথ্যের 4টি পার্ট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নেচার অ্যান্ড ফাংশন অব মানি বা অর্থের প্রকৃতি ও কার্যাবলী। আজকে আমি অর্থের প্রকৃতি ও কার্যাবলী বা নেচার অ্যান্ড ফাংশন অব মানি এই বিষয়টি নিয়ে আলোকপাত করব। প্রথমেই আসি এক নম্বরে কি আছে, অর্থ কী, তারপরে আছে অর্থের কার্যাবলী কী এবং বিভিন্ন প্রকার অর্থ সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসি অর্থ কী। হোয়াট ইজ মানি? সাধারণত বিনিময়ের মাধ্যমকেই কি বলে? অর্থ। অন্যভাবেও বলা যায় যা বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্যতা, তাই হলো অর্থ। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য বা সেবার বিনিময়ের ক্ষেত্রে যা সর্বজন স্বীকৃত এবং যার আইনগত ভিত্তি রয়েছে তাকেই অর্থ বলা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে অর্থ বলতে কী বুঝি। অর্থাৎ আমরা বলতে পারি বস্তু বা সম্পদ সরকার কর্তৃক প্রচলিত আইনগত গ্রহণযোগ্যতা রয়েছে বলে বিবেচিত হয়, তাকে অর্থ বলা হয়। এরপরে আসি অর্থের কার্যাবলী কী। অর্থ বিনিময়ের মাধ্যম সেটা আমরা জানি। অর্থ ছাড়া বর্তমানে পণ্য সামগ্রী ও সেবাদ্রব্য লেনদেন প্রায় অসম্ভব। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রভাব অনস্বীকার্য। অর্থ যা করে তাই অর্থ হিসাবে পরিচিত। এখন অর্থের কার্যাবলীগুলো হচ্ছে, যেমন অর্থের বিভিন্ন রকমের কার্যাবলী রয়েছে। তার প্রধান প্রধান কার্যাবলী হচ্ছে যে অর্থের প্রথম কার্যাবলী হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী। অর্থের প্রধান বৈশিষ্ট্য হলো এটি দ্রব্য ও সেবা সামগ্রীর বিনিময় মাধ্যম হিসাবে কাজ করে। এরপরে এটা কি মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে বা মেজারমেন্ট অফ ভ্যালু হিসাবে পরিগণিত হয়। অর্থ সকল প্রকার দ্রব্য সামগ্রী ও সেবার পরিমাপক হিসাবেও কাজ করে। সঞ্চয়ের বাহন হিসাবে অর্থ কাজ করে, অর্থাৎ মানুষ তার অর্জিত সব কিছু বর্তমানে ভোগের জন্য ব্যয় করে না, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য উদ্বৃত্ত দ্রব্য সঞ্চয় করে রাখতে চায়। কিন্তু দ্রব্য সামগ্রী ক্ষণস্থায়ী পচনশীল, তাই দ্রব্য সঞ্চয় ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। কিন্তু অর্থ সঞ্চয় সহজ ও সুবিধাজনক। আবার সঞ্চিত অর্থ অন্য কোনো লাভজনক খাতেও বিনিয়োগ করে সম্পদ বৃদ্ধি করা সম্ভব। তারপরে কি আসে যে স্থগিত লেনদেন মান। স্থগিত লেনদেন মান বলতে কি বুঝি? স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা পাওনাকে বোঝায়। অর্থ সবার কাছে সমানভাবে যেমন গ্রহণযোগ্য এবং যে কোনো দ্রব্য সামগ্রী মানুষের স্থগিত লেনদেন তথা ভবিষ্যৎ দেনা পাওনা পরিশোধের হাতিয়ার হিসাবেও কাজ করে। তারপরে আসি কি তারল্যের মান বা স্ট্যান্ডার্ড অফ লিকুইডিটি। আধুনিক অর্থনীতিতে অর্থকে সর্বাপেক্ষা তরল সম্পদ হিসাবে বিবেচনা করা হয়, কেননা দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয়ে অর্থ সরবরাহ করা যায়। এরপর আসে কি ঋণের ভিত্তি বা বেস অফ ক্রেডিট। অর্থ ঋণের ভিত্তি হিসাবেও কাজ করে। আয় বন্টন মানে ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থ জাতীয় আয় বন্টনে সহায়তা করে। তৃপ্তি বৃদ্ধির উপায়। অর্থের মাধ্যমে মানুষ বিভিন্ন দ্রব্য ভোগের মাধ্যমে সর্বাধিক তৃপ্তি অর্জন করে থাকে। মূল্য স্থানান্তরের বাহন, অর্থ মূল্য স্থানান্তরের মাধ্যম হিসাবেও কাজ করে থাকে। এরপর আসে কি সামাজিক কার্যাবলী। অর্থ দ্বারা বহুবিধ সামাজিক কার্যাবলী সম্পাদিত হয়। মানুষ সামাজিক জীব হিসাবে নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। সমাজে যেসব কার্য অনুষ্ঠান সম্পন্ন হয়, যেমন বিবাহ, জন্মদিন, সুন্নতে খাতনা, আকিকা, ধর্মীয় অনুষ্ঠান, এইরকম উপহার এবং উপঢৌকন হিসাবেও অর্থ ব্যবহৃত হয়। শেষে বলা যায় যে মনস্তাত্ত্বিক কার্যাবলী আধুনিককালে অর্থমর্যাদার প্রতীক হিসাবেও কাজ করে। ধনীদের সম্মান ভিন্নভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। অর্থের কারণে সমাজের ধনীরা সামাজিক মর্যাদা অনেক বেশি পায়, সেটা কিন্তু আমরা জানি যে যার বেশি অর্থ তার সামাজিক মর্যাদাও বেশি। এছাড়া নগদ অর্থ হাতে থাকলে যে কোনো বিপদ আপদে মোকাবেলা করা সম্ভব হয়। এই কারণে মানসিকভাবে দুশ্চিন্তা থেকেও মুক্ত থাকা যায়। এখন বলা যায় যে মানুষের মনোবলকে চাঙ্গা করে এবং সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে আমাদের এই অর্থ।
অর্থাৎ আমরা কি বললাম যে অর্থের 3 ধরনের কাজ, একটা হচ্ছে কি অর্থের বাণিজ্যিক কার্যাবলী, আর একটা কি হচ্ছে সামাজিক কার্যাবলী, আর একটা মনস্তাত্ত্বিক কার্যাবলী। আর বাণিজ্যিক কার্যাবলীর মধ্যে বিভিন্ন রয়েছে, সেটা তো আমরা জানতে পারলাম। এরপরে আসি কি বিভিন্ন প্রকার অর্থ কি। বিভিন্ন প্রকার অর্থ হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার অর্থ প্রচলিত আছে। আমাদের দেশের ভৌগোলিক সীমানার মধ্যেও বিভিন্ন ধরনের অর্থের ব্যবহার লক্ষণীয়। সেগুলো কি কি চলো আমরা এখন আলোকপাত করি। হিসাবগত অর্থ, প্রকৃত মুদ্রা, বিহিত মুদ্রা বা আইনসিদ্ধ মুদ্রা, ঐচ্ছিক মুদ্রা, প্রামাণিক মুদ্রা, প্রান্তিক মুদ্রা, আদীর্ঘ মুদ্রা, ব্যাংক অর্থ, প্রায় মুদ্রা, শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা। হিসাবগত অর্থ হচ্ছে দেশের যাবতীয় দ্রব্য সামগ্রী ও সেবার মূল্যমান অর্থের যে মান বা উপাধিতে হিসাব নিকাশ করা হয় তাকেই বলা হচ্ছে হিসাবগত অর্থ। প্রকৃত মুদ্রা বা অ্যাকচুয়াল মানি বলতে হচ্ছে বাস্তব জীবনে যে অর্থের মাধ্যমে মানুষের লেনদেন কার্য সম্পাদিত হয় তাকে প্রকৃত মুদ্রা বলা হয়। বিহিত মুদ্রা বা আইনসিদ্ধ মুদ্রা হচ্ছে যে অর্থ সরকারি আইন দ্বারা বলবৎযোগ্য এই লেনদেনের মাধ্যম হিসাবে জনগণ তা আইনগত মানতে বাধ্য, তাকে কি বলে বিহিত মুদ্রা বলে। যেমন এই যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50, 100 টাকা, 500 টাকা ইত্যাদি। ঐচ্ছিক মুদ্রা কি? যে অর্থ জনগণ লেনদেনের ক্ষেত্রে আইনগত বাধ্য নয় তবে প্রয়োজনে ব্যবহার করে তাকে ঐচ্ছিক মুদ্রা বলে। আর প্রামাণিক মুদ্রা হচ্ছে যে মুদ্রার দৃশ্যমান মূল্য ও বাস্তব মান সমান তাকে প্রামাণিক মুদ্রা বলা হয়। অর্থাৎ যেমন ধাতব মুদ্রা গলানোর সময় তার যে ধাতু পাওয়া যায় তার মান মুদ্রার মানের সমান হবে। প্রান্তিক মুদ্রা যে মুদ্রার দৃশ্যমান মূল্য এবং বাস্তব মান সমান তাকে প্রামাণিক মুদ্রা বলা হয়। যেমন ধরো ধাতব মুদ্রা গলানোর সময় যে তার যে ধাতু পাওয়া যায় তার মান ও মুদ্রার সমান হবে। আদীর্ঘ মুদ্রা যে মুদ্রা শুধুমাত্র সরকারি নির্বাহী আদেশ বলে লেনদেনের মাধ্যম হিসাবে বাজারে প্রচলিত থাকে এবং তার নির্দিষ্ট কোনো অন্তর্নিহিত মূল্য নেই। আর ব্যাংক অর্থ কি? বিনিময়ের মাধ্যমে সৃষ্টি করার জন্য ব্যাংকগুলো যেসব ঋণপত্র চেক ইস্যু করে সেগুলোই হচ্ছে ব্যাংক মুদ্রা। আর প্রায় মুদ্রা বা নেয়ার মানে কি? যেসব সম্পদকে সহজে রূপান্তর করা যায় সেগুলোকে প্রায় মুদ্রা বলা হয়। আর কি শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা, হাই পাওয়ার মানি, কোনো দেশের নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক চালুকৃত সকল প্রকার কারেন্সি যেমন কাগজের নোট, ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকেই বলা হচ্ছে শক্তিশালী মুদ্রা। এরপরে আসি কি সংকীর্ণ অর্থ এবং বিস্তৃত অর্থ বলতে আমরা কি বুঝি। মানে ন্যারো মানে কি আর বিস্তৃত মানে ব্রড মানে কি। ন্যারো মানি হচ্ছে অধিক তারল্য সম্পন্ন উপাদান নিয়ে গঠিত অর্থকে সংকীর্ণ অর্থ বা ন্যারো মানি বলে। সংকীর্ণ অর্থের মধ্যে জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানের সমষ্টিকেই বোঝানো হয়। আর বিস্তৃত অর্থ বা ব্রড মানি বলতে বোঝাচ্ছে কি অর্থের উপাদানের মধ্যে যদি কারেন্সি ও চাহিদা আমানত ছাড়াও সঞ্চয়ী আমানত ও মেয়াদি আমানত থাকে। সাধারণত সঞ্চয়ী আমানত ও মেয়াদি আমানত কম তারল্য সম্পন্ন অর্থ। অধিক তারল্য সম্পন্ন অর্থের সঙ্গে কম তারল্য সম্পন্ন অর্থের সমষ্টি যুক্ত হলেই তাকেই বিস্তৃত অর্থ বলা হয়ে থাকে। এরপরে আসি দেখো M1, M2, M3, M4 অর্থ সংক্রান্ত চলতি কয়েকটি ধারণা বলতে আমরা কি বুঝি। প্রচলিত মুদ্রা এবং ধাতব মুদ্রা এবং চাহিদা আমানতকে আমরা M1 হিসাবে কি বিবেচনা করা হয়। যেমন ধরো এখানে লেখা আছে দেখো প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা এবং চাহিদা আমানতকে M1 হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে M1 হচ্ছে আমাদের কি মানে হচ্ছে M1 ইকুয়াল টু PC প্লাস MC প্লাস D। এখানে PC হচ্ছে প্রচলিত মুদ্রা, MC হচ্ছে ধাতব মুদ্রা এবং D হচ্ছে চাহিদা আমানত। অর্থাৎ প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টিকেই বলা হচ্ছে M1। এখন M2 কি? M2 হচ্ছে M1 যোগ DS। DS মানে কি স্বল্পমেয়াদী আমানত। অর্থাৎ আমরা বলতে পারি প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা এবং চাহিদা আমানত সাথে স্বল্পমেয়াদী আমানতের সমষ্টি হচ্ছে M2। আর M3 কি? M2 যোগ D2। D2 হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত। অর্থাৎ এখানে এই M2-র মধ্যে কি ছিল? প্রচলিত মুদ্রা, ধাতব মুদ্রা, চাহিদা আমানত, তার সাথে কি স্বল্পমেয়াদী আমানত এবং দীর্ঘমেয়াদী আমানতের সমষ্টি হচ্ছে M3। এখন এখানে যদি আমরা বলি DL হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত,
স্বল্প এবং তারল্য সম্পন্ন ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, বিভিন্ন প্রকার বন্ড ইত্যাদি। তাই M3 সব আর্থিক সম্পদে যোগ করেই পাওয়া যায় আমাদের কাঙ্ক্ষিত M4। অর্থাৎ M4 হচ্ছে M3 প্লাস M4, অর্থাৎ এম এ এখানে কি বলছে, অন্যান্য আর্থিক সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের এখানে M1, M2, M3 বলতে আমরা কি বুঝি এবং M4 বলতেও আমরা কি বুঝি। M3 হচ্ছে M3 প্লাস MA। এরপরে আসি কি আমরা গ্রেসামের মুদ্রা বিধি বলতে কি বুঝি। যুক্তরাজ্যের রানী প্রথম এলিজাবেথের অর্থনৈতিক উপদেষ্টা স্যার টমাস গ্রেসাম মুদ্রা সম্পর্কে গবেষণাধর্মী যে বক্তব্য প্রদান করেন তাই মূলত গ্রেসামের মুদ্রা বিধি হিসাবে পরিচিতি পায়। টিউডর বংশের রাজাদের আমলে ইংল্যান্ডে নিকৃষ্ট মুদ্রা প্রচলিত ছিল। রানী এলিজাবেথ সেগুলো বাজার থেকে উচ্ছেদ করার জন্য কিছু উৎকৃষ্ট স্বর্ণ মুদ্রা বাজারে ছাড়েন। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল যে বাজারে যে উৎকৃষ্ট মুদ্রা ছাড়া হয় সেগুলো অদৃশ্য হয়ে যায় এবং পুরাতন মুদ্রা বাজারে আবার আগের ন্যায় চালু হতে থাকে। এর কারণ অনুসন্ধানের জন্য রানী তার উপদেষ্টা স্যার টমাস গ্রেসামকে দায়িত্ব দেন। গ্রেসাম অনুসন্ধান করে বলেন, যখন কোনো দেশে একই সময়ে উৎকৃষ্ট মুদ্রা এবং নিকৃষ্ট মুদ্রা যদি পাশাপাশি অবস্থান করে তখন বাজার হতে উৎকৃষ্ট মুদ্রা ভ্যানিশ হয়ে যাবে বা অন্তর্নিহিত হয় এবং নিকৃষ্ট মুদ্রা বাজারে প্রচলিত থাকে। অর্থাৎ নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে কি করে, বিতাড়িত করে বা তাড়িয়ে দেয়। গ্রেসামের এই তাত্ত্বিক বক্তব্যকেই গ্রেসামের মুদ্রা বিধি হিসাবে নাম লাভ করে। তবে নিকৃষ্ট ও উৎকৃষ্ট মুদ্রা বিষয়টি আসলে আপেক্ষিক। যেমন রৌপ্য মুদ্রার তুলনায় স্বর্ণ অসমান হতে পারে। যেমন একটি একই ওজনের সম্পন্ন স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রার গায়ে 1 টাকা লেখা হলে তাদের বিনিময় মূল্য কিন্তু সমান, কিন্তু স্বর্ণ মুদ্রার ব্যবহারিক মূল্য বেশি হবে। গ্রেসামের সমস্যার সমাধান দিতে হলে বাজারে মুদ্রার প্রচলন এমনভাবে করতে হবে যেন তার বিনিময় মূল্য অপেক্ষা ব্যবহারিক মূল্য কম হয়। তাহলে জমানো, গলানো কিংবা অন্য যে কোনো কারণেই হোক সেগুলো বাজার হতে বিতাড়িত হবে না। মূলত সেই থেকে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পরিবর্তে তামা, দস্তা এবং আধুনিক কাগজের মুদ্রার প্রচলন শুরু হয়। গ্রেসামের এই অনবদ্য আবিষ্কারের জন্য রানী টমাস গ্রেসামকে স্যার উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ জমানো, গলানো, বৈদেশিক দেনা পরিশোধ এবং ব্যতিক্রমে গ্রেসামের ব্যতিক্রম দুইটা হচ্ছে মুদ্রার স্বল্পতা আর একটা হচ্ছে অতি নিকৃষ্ট মুদ্রা। এ দুটো বলতে বুঝি একই সাথে উৎকৃষ্ট মুদ্রা নিকৃষ্ট মুদ্রার মোট যোগান যদি মোট চাহিদার তুলনায় কম হয় তবে উভয় প্রকার মুদ্রাই বাজারে থাকবে। আর অতি নিকৃষ্ট মুদ্রার বেলায় কি হবে, বাজারে প্রচলিত নিকৃষ্ট মুদ্রা যদি অধিক পুরাতন ও জরাজীর্ণ হয় তবে জনগণ এটি গ্রহণ করবে না, সেক্ষেত্রে উৎকৃষ্ট মুদ্রাই বাজারে অবস্থান করবে। তার মানে আমরা গ্রেসামের মুদ্রাবিধি বলতে বুঝলাম। এরপরে আসি কি অর্থের চাহিদা বলতে কি বুঝি এবং অর্থের চাহিদার বিভিন্ন ধারণা কি। অর্থের চাহিদা বলতে বুঝছি মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে আমরা কি সবচেয়ে বেশি প্রয়োজন অর্থ। পারিবারিক প্রয়োজন, ব্যবসায়িক লেনদেন, বিনিময়ের মাধ্যমে সঞ্চয় সৃষ্টি, তারপর ঋণ পরিশোধ ও মূল্য সংরক্ষণ হিসাবে একমাত্র কি হাতিয়ার অর্থ। তাই মানুষের কম বেশি প্রয়োজন অর্থ। অতএব একটি নির্দিষ্ট সময় মানুষ নগদ অর্থ হাতে রাখতে চায় এবং সঞ্চয় আকারেও অর্থ জমা রাখতে চায়। নগদ অর্থ হাতে রাখার ইচ্ছাকেই বলা হচ্ছে কি অর্থের চাহিদা। আর অর্থের চাহিদার বিভিন্ন ধারণা দেখো, এখানে বলা আছে অর্থের চাহিদা বিভিন্ন। অর্থের চাহিদার বিভিন্ন ধারণার মধ্যে 3 ধরনের চাহিদা রয়েছে। একটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা, অর্থের কি ফটকা চাহিদা। লেনদেন চাহিদা বলতে কি বুঝি, মানুষের দৈনন্দিন লেনদেনে অর্থের প্রয়োজন, দ্রব্য ও সেবার কেনাবেচা এবং যে কোনো প্রকার আদান প্রদানে অর্থ ব্যবহৃত হয়। এইসব প্রয়োজনে ব্যবহৃত অর্থের চাহিদাকেই অর্থের লেনদেন চাহিদা বলে। আর সতর্কতামূলক চাহিদা হচ্ছে অনিশ্চিত ও অপ্রত্যাশিত ভবিষ্যৎ ব্যয় নির্বাহের জন্য মানুষ যে অর্থ হাতে রাখতে চায় তাকে অর্থের সতর্কতামূলক চাহিদা বলে। ভবিষ্যতে রোগ ব্যাধি, ব্যবসা ক্ষতি, চাকরিচ্যুত ইত্যাদি যে কোনো ব্যয়ের সম্মুখীন হতে পারে। এসব ব্যয় মেটানোর জন্য ব্যক্তি যে অর্থ হাতে ধরে রাখতে চায় তাই হলো অর্থের সতর্কতামূলক চাহিদা। আর ফটকা চাহিদা কি,
প্রত্যাশিত লাভের জন্য লেনদেন চাহিদা ও সতর্কতামূলক চাহিদা ছাড়াও ফটকা কারবারের জন্য মানুষ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। ফটকা কারবারের জন্য মানুষের নগদ অর্থ হাতে ধরে রাখতে চাওয়া, ফটকা কারবারের উদ্দেশ্য মানুষ যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকেই ফটকা অর্থের চাহিদা বলে। এরপরে আসি অর্থের যোগান বলতে কি বুঝি। অর্থের যোগান বলতে বুঝি সাধারণত কোনো দেশে সরকার কর্তৃক প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থের যোগান বলে। মোট অর্থের মধ্যে প্রচলিত মুদ্রা ও ব্যাংক চাহিদা আমানত থাকে। প্রচলিত মুদ্রা বলতে বাজারে প্রচলিত কাগজের নোট ও ধাতব মুদ্রার সমষ্টিকে বোঝায়। ব্যাংক চাহিদা আমানত হলো সেই আমানত যা চাহিদা মাত্র আমানতকারী তুলতে পারে। কাজেই একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত মুদ্রা ও চাহিদা আমানতের সমষ্টি হলো অর্থের যোগান। এরপরে আসি তারল্য ফাঁদ বলতে কি বুঝি, যেটা নাকি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা জানার বিষয় এবং বোঝার বিষয়। তারল্য ফাঁদ হচ্ছে সুদের হারের উপর অর্থের চাহিদা নির্ভর করে। সুদের হার বেশি হলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, আবার সুদের হার যখন কম হয় তখন অর্থের ফটকা চাহিদা কমে। সুদের হারে একটি ন্যূনতম সীমা রয়েছে, যে সীমার নিচে আর সুদের হার কমানো যায় না। এই ন্যূনতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণরূপে অস্থিতিস্থাপক হয়ে পড়ে। কেইন্সের মতে এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। কেইন্সের এই অবস্থাকে তারল্য ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ বলেছেন। তারল্য ফাঁদটি আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। চিত্রে ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং উলম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হয়েছে। এখন দেখা হচ্ছে যে সুদের হার যখন দেখো R0 তখন অর্থের ফটকা চাহিদা কত, M0। দেখো আবারও সুদের হার যখন R0 তারপর ফটকা চাহিদা হচ্ছে M0। এখন যা কি বিন্দু দিয়ে দেখিয়েছে, যা এ বিন্দু, এই দেখো আমাদের এই এ বিন্দু দিয়ে দেখিয়েছে। এখন এরপরে যদি ন্যূনতম সুদের হার যদি R1 কমানো যায় তাহলে R1 সুদের হারে অর্থের ফটকা চাহিদা কত হবে, M1, তাই না? যখন সুদের হার কমে R0 থেকে R1 আসবে তখন ফটকা চাহিদা বেড়ে M1 হবে। তাহলে দেখো R1 পরে, কিন্তু এখানে বলা হচ্ছে যে এখন ন্যূনতম সুদের হার R1 পরে সুদের হার আর কমানো যায় না। R1 সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণরূপে অস্থিতিস্থাপক হয়ে পড়ে এবং তা ভূমি অক্ষে দেখো সমান্তরাল দেখো হয়ে পড়ে। অর্থাৎ অর্থের ফটকা চাহিদা রেখা বি বিন্দুর পরে, এই যে দেখো এখানে বি বিন্দুর পরের যে অংশটুকু, এই দেখো ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে যে বি বিন্দুর পরের অংশটুকুই তারল্য ফাঁদ হিসাবে বা লিকুইডিটি ট্র্যাপ হিসাবে পরিচিত। তাহলে আমরা তারল্য ফাঁদ কি এবং তার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। এখন আমরা আসি এই যে ছোট ছোট কতগুলো বিষয় রয়েছে সেই সংজ্ঞাগুলো এক কথায় কিভাবে বলা যায় বা আমাদের জানতে হবে, কারণ এই চ্যাপ্টার জানতে হলে তোমাকে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। প্রথমেই আসি কি বিহিত মুদ্রা, তারপরে কারেন্সি। প্রথমে বিহিত মুদ্রা বলতে কি বুঝি বা আইনশুদ্ধ মুদ্রা বা লিগ্যাল মানি কি, যে অর্থ সরকারি আইন দ্বারা বলবৎযোগ্য বা লেনদেনের মাধ্যমে হিসাবে জনগণ তা আইনগত মানতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। বিহিত মুদ্রা দুই প্রকার, একটা হলো সসীম বিহিত মুদ্রা আর একটা হচ্ছে কি অসীম বিহিত মুদ্রা। আর কারেন্সি কি, সরকার কর্তৃক প্রচলিত এমন বস্তু বা সম্পদ যা সবার কাছে আইনগতভাবে গ্রহণযোগ্য তাকে মুদ্রা বা কারেন্সি বলে। এরপরে আসে কি সংকীর্ণ অর্থ এবং প্রসারিত অর্থ। সংকীর্ণ অর্থ কি, ব্যাংক বহির্ভূত কারেন্সি ও চাহিদা আমানতকে সংকীর্ণ মুদ্রা বলে। আর প্রসারিত বা ব্যাপক অর্থ কি বা ব্রড মাইন্ড কি, অর্থের উপাদানের মধ্যে কারেন্সি বা চাহিদা আমানত ছাড়াও সঞ্চয়ী আমানত ও মেয়াদি আমানত যুক্ত হলে প্রসারিত অর্থ পাওয়া যায়। প্রকৃত মুদ্রা কি, এরপরে দেখো এখানে প্রকৃত মুদ্রা এবং হিসাবি মুদ্রা। প্রকৃত মুদ্রা হচ্ছে যদি কাগজি মুদ্রা ও ধাতব মুদ্রার সাহায্যে বিনিময় কাজ পরিচালিত হয় তাকে প্রকৃত মুদ্রা বলা হয়। আর হিসাবি মুদ্রা হচ্ছে দেশে যে পরিমাণ অর্থ প্রচলিত থাকে এবং যার মাধ্যমে লেনদেনে হিসাব রাখা হয় তাকে হিসাবি মুদ্রা বলা হয়। এরপরে আসি কি সক্রিয় মুদ্রা, নিষ্ক্রিয় মুদ্রা। সক্রিয় মুদ্রা হচ্ছে
আয় সৃষ্টির কাজে বিনিময়ের মাধ্যম হিসাবে যে মুদ্রা ব্যবহৃত হয় তাকে সক্রিয় মুদ্রা বলে, আর নিষ্ক্রিয় মুদ্রা হচ্ছে নিট আয় সৃষ্টি করে না এমন কাজে ব্যবহৃত মুদ্রা হলো নিষ্ক্রিয় মুদ্রা। এরপরে আসবে উৎকৃষ্ট মুদ্রা এবং নিকৃষ্ট মুদ্রা। উৎকৃষ্ট মুদ্রা কি? এক ধাতুমান মুদ্রা ব্যবস্থার বাজারে নতুন মুদ্রাকে উৎকৃষ্ট মুদ্রা বলে অভিহিত করা হয়। আর নিকৃষ্ট মুদ্রা কি? এক ধাতুমান মুদ্রা ব্যবস্থায় বাজারে পুরাতন বা ক্ষয়প্রাপ্ত মুদ্রাই হলো নিকৃষ্ট মুদ্রা। লাস্ট আমরা আসি কি ফিশারের বিনিময় সমীকরণ কি এবং ক্যামব্রিজ সমীকরণ কি। প্রথমেই বলি ফিশারের বিনিময় সমীকরণ কি। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফিশার যে সমীকরণ ব্যবহার করেন তাই হলো ফিশারের বিনিময় সমীকরণ। আর ক্যামব্রিজ সমীকরণ কি? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মার্শাল, কেইন্স, পিগু এবং রবার্টসন প্রমুখ অর্থনীতিবিদগণ অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করতে দিয়ে যে সমীকরণ প্রদান করে তা ক্যামব্রিজ সমীকরণ হিসাবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থের প্রকৃতি এবং কার্যবলী সম্বন্ধে ছোট ছোট বিষয়গুলো, যেমন দেখো সংকীর্ণতা, প্রসারিততা, আমি আগেও বলেছি, এখনও আবার বললাম, আমি তোমাদের প্রতিটা জিনিসকে বিশদভাবে 2বার করে রিপিট করেছি। আশা করি তোমরা ভিডিওগুলো বারবার দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।